শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেনাবাহিনীর 3 ঘন্টার অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার। ঢাকায় ধরা পড়েছে তাদের 2 সহযোগীও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ছাড়া সরকারকে সহযোগিতা সম্ভব নয় বলছে বিএনপি। ইশরাক হোসেনের শপথে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। $1 বিলিয়ন সহায়তার প্রত্যাশা, 1 লাখ বাংলাদেশিকে দেশটিতে পাঠানোর পরিকল্পনা। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহার। মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুরে। ন্যায় বিচার পেয়েছেন বললেন ডাক্তার শফিকুল। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। আলাপ আলোচনায় সমাধানের আশা ঐক্য ফোরামের। মন্ত্রিপরিষদকে অবহিত করার আশ্বাস ভূমি সচিবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের 23 শীর্ষ সন্ত্রাসীর অন্যতম সুব্রত বাইনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। কুষ্টিয়ার সোনার বাংলা সড়কের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে সন্ত্রাসী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, দেশে চলমান হত্যা, চাঁদাবাজি, নাশকতা এদের নির্দেশেই হতো। ফররুক বাবুর রিপোর্টে বিস্তারিত। 90-এর দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরে উত্থান হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের। চাঁদাবাজি, টেন্ডার, হত্যাসহ রাজধানীর অপরাধ জগতের অনেকটাই নিয়ন্ত্রণে নেয় সে। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীদের নামের তালিকায় ছিলেন সুব্রত বাইন। রেড অ্যালার্ট নোটিশও রয়েছে তার নামে। ধরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কারও ঘোষণা করে। সুব্রত বাইনের হাত ধরেই আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অপরাধ জগতে আধিপত্য বিস্তার করে। 2015 সালে ভারতে আটক হলেও পরে জামিনে মুক্ত হয়। মোল্লা মাসুদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, আদালতে হাজিরা দিতে গিয়ে মুরগি মিলন হত্যা ও খিলগাঁয়ের তিলপাপাড়ায় ত্রিপল মার্ডার সহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার ভোর 5:15টার দিকে কুষ্টিয়া শহরের সোনার বাংলা সড়ক এলাকায় ভাড়া বাসা থেকে 3 ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনী। তাদের 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয় রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক জানান, জাতীয় নিরাপত্তা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অভিযানের সময় কোনো বাধা আসেনি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে আর সহযোগিতা করবে না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে। আলাদা আয়োজনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথার মারপ্যাচে সরকার নির্বাচনকে দীর্ঘসূত্রী করছে। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু ও জাতীয় নির্বাচন নিয়ে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গত 24 মে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে 2025 সালের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছিল বিএনপি। কিন্তু সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা না আসায় দলটি হতাশ। দেশের চলমান নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরে দলটি বলছে, জাতীয় সংসদ গঠন ছাড়া এসব সংকট উত্তরণ সম্ভব নয়। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা
কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র জনতা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সমর্থনে ক্ষমতায় বসলেও তাদের মতকে প্রাধান্য দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। যেদিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টারিম গভর্নমেন্টে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, এই অবস্থান কোথা থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করা দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার। কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে? যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে? সরকারের আচরণ স্বৈরাচারের পথেই যাচ্ছে এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, জোর করে কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার কোনো সুইচ না যে টিপলেই রাতারাতি বদলে যাবে। ব্যক্তি পর্যায়ে সংস্কার না হলে রাষ্ট্রের কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে আজ প্রতিপক্ষ সৃষ্টির পায়তারা চলছে। 270 দিন চলে গেলেও এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহত প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিবর্তন চেয়েছি, কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যায়। আমার এই ভয়টি হচ্ছে আমরা কি আবার নতুন কোনো ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছি। আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করব, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান তো কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার বা ইন্টারিম সরকার এসে পরশ পাথর ছুবে এবং সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এরকম সহজ কোনো নয়। এটা ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম, অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সব কিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়। মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রস্তুতি নিয়েছিল, কিন্তু বিষয়টি এখন আবার উচ্চ আদালতে বিচারাধীন ইস্যু হওয়ায় রায়ের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানো নিয়ে আপিল আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার আদালত। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই বিষয়ে শুনানি হবে। এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হবার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু শপথ পড়াতে 25 মে ইশরাক হোসেন নিজেই তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। এছাড়াও এক আইনজীবীর করা রিট খারিজের 22 মের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বিবৃতিতে আর উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে এটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে সুরভি পরিদর্শন করেন তিনি। এ সময় সুরভির শিশু কিশোররা তাকে স্বাগত জানান। ডক্টর জুবাইদা রহমান তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সাথে বেশ কিছুটা সময় কাটান তিনি। ডক্টর জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দবাদুং 1979 সালে সুরভি প্রতিষ্ঠা করেন। গত 46 বছর ধরে প্রায় 28 লাখ অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুকে সাক্ষরতা দিয়েছে সুরভি।
জাপানি ভাষা শিখিয়ে সরকার 1 লাখ বাংলাদেশিকে দেশটিতে পাঠানোর পরিকল্পনা করছেন। জাপান সফরে এই ইস্যুতে একটি সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই বিষয়ে কাজ শুরু করেছে একটি টাস্ক ফোর্স। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, 4 দিনের জাপান সফরে আজ রাত 2টায় ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে নিক্কেই ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এবং জেটকোর প্রধানদের সঙ্গেও তার বৈঠক হবে। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহেশখালীর মাতারবাড়িকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার। জাপান সফরে এ বিষয়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা হবে। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন চাইবে সরকার। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এই ফোরাম আছে যেখানে এশিয়ার টপ লিডাররা আসেন, সেখানে এক ধরনের কনক্লেভ হয়, সেখানে উনি কথা বলবেন এবং জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে। হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার হবে, সেটার উপরে পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। তো একটা বড় জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে 71-এ মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। তার করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করে এই রায় দেন। এদিকে এটিএম আজহারের মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে। গালমান শফির রিপোর্ট। 71-এ মহান মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে 2019 সালে সাজা বহাল রাখে আপিল বিভাগ। রিভিউর রায়েও বহাল থাকে মৃত্যুদণ্ড। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবারও আবেদন করেন আজহার। মঙ্গলবার পুনঃরিভিউর রায় দেয় সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আইনজীবী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যার উপর ভিত্তি করে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, এই রায় ট্রাইব্যুনালের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হয়েছে। মেরিট অফ দি কেস, আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের পর জামাত নেতা কর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে শুকরিয়া নামাজ আদায় করেন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম উচ্চ আদালত থেকে খালাস পাওয়ায় ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের আমির এসব কথা বলেন। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে
এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। সচিবালয়ে দিনভর বিক্ষোভের পর বিকেলে আন্দোলন স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদের সাথে বৈঠকের পর তারা জানান, আলাপ আলোচনার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়া শোভন নয়। সরকার সংশোধিত অধ্যাদেশ বাতিল করবে বলে প্রত্যাশা তাদের। আর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, আন্দোলনকারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ শুরু করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে এভাবে হট্টগোল করেন আন্দোলনকারীরা। পরে ভূমি সচিবের নেতৃত্বে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে 7 সদস্যের প্রতিনিধি দল। ভূমি সচিব জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়া মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। তারা তো আরও দেখবে এবং আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর বিতর্কিত ধারা বাতিল করা হবে এমন প্রত্যাশা আন্দোলনকারীদের। সময় প্রয়োজন আছে, আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরীক্ষা করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলা তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে, এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নদীর স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার যার কর্মস্থলে সুন্দর পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এর আগে সকাল থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে এমন আন্দোলনের প্রতিবাদে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। সচিবালয়কে অকার্যকর করে এমন আন্দোলনে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিনিয়োগে গতি আনতে শুধু রোডম্যাপ নয়, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রয়োজন বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। গবেষণা প্রতিষ্ঠানটির মতে বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায়। চলমান প্রবণতায় চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা দাঁড়াবে বলেও ধারণা করছে CPD। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। আগামী 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পুরো অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব ও বাজেটের সংযোজন ও বিয়োজনে এখন ব্যস্ত অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট শাখাগুলো। এমন বাস্তবতা চলতি অর্থ বছরের জাতীয় বাজেট পর্যালোচনা নিয়ে রাজধানীর CPD কার্যালয়ে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করা হয়। CPDর ধারণা, চলতি অর্থ বছর শেষে এবার বড় অঙ্কের রাজস্ব ঘাটতি দেখা দেবে। যে হিসাবটা CPD করেছে সেখানে দেখা যাচ্ছে যে এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আগামী কয়েক মাসে 1,05,000 কোটি টাকা রাজস্ব এটা আদায় করতে হবে। ঘাটতিটা হবে এই যেই ট্রেন্ডে আমরা যাচ্ছি, এই ঘাটতির পরিমাণটাই হবে আসলে 1,05,000 কোটি টাকা। নির্বাচিত সরকার ছাড়া দেশের শত চেষ্টায়ও বিনিয়োগ বাড়ানো সম্ভব নয় বলে মনে করেন ডক্টর ফাহমিদা খাতুন। নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন রোডম্যাপ না, ম্যাপ না, এখন একেবারে সুনির্দিষ্ট একটা সুনির্দিষ্ট সময় দেওয়াটার সময় এসে গেছে এখন। CPD সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া কখনো লাভজনক প্রমাণিত হয়নি। কালো টাকা সাদা করার যে সুবিধা, এই সুবিধাটা অর্থনৈতিকভাবে এটা খুব একটা লাভজনক প্রমাণিত হয় নাই, নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না
এবং আমরা আগে বলেছিলাম যে রাজনৈতিকভাবেও এটা কোনো ভালো কিছু আনবে না। এক আধটুকু সংস্কার দিয়ে কোনো ক্ষেত্রে এগোনো যাবে না। এনবিআর সংস্কার থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। প্রয়োজনীয় কিছু সংশোধন করে বাস্তবায়নের পরামর্শ তাদের। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজ শফিক রেহমানের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। তার আইনজীবী জানান, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। খালাসের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, খালাসের মাধ্যমে বিচার বিভাগ যে স্বাধীন তা প্রমাণিত হয়েছে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার যে মামলা করা হয়েছিল 2016 সালের 16 এপ্রিলে, আজ সেটি রায় হলো। রায়ে মামলাটি থেকে আমাকে খালাস দেওয়া হয়েছে। এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। প্রথমত একটা ভুয়া, একটা ভানুয়াট একটা মামলা, যেটা কোনো ভিত্তি ছিল না। সেখানে এই ফ্যাসিবাদী সরকার তাদের ইচ্ছা মতো একটা ক্যাঙ্গারু কোর্টে রায় দিয়েছিল এবং আমাদেরকে মামলা করেছিল। সেই মামলা থেকে আজকে ফাইনালি আমরা ইনশাআল্লাহ এটা সমাপ্তি ঘটল। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। মামলায় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তার আইনজীবী। মিথ্যা মামলা থেকে দীর্ঘদিন পরে উনি খালাস পেলেন। আমরা সুস্পষ্টভাবে একটা যে বলতে চাই, সেটা হচ্ছে এই মামলা তদন্তে, এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি। কারণ এই দেশে একটা আইনি শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। 2023 সালের আগস্টে এই মামলার রায়ে সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ সম্পাদক মাহমুদ রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত 10 ফেব্রুয়ারি মাহমুদ রহমান খালাস পেয়েছিলেন। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক উচ্চাভিলাষ না থাকায় অনেকটাই কাটছাট করে নতুন অর্থ বছরের জন্য এডিপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। অযথা প্রকল্প ব্যয় না বাড়িয়ে অর্থ সাশ্রয়ের মাধ্যমে মানুষকে স্বস্তিতে রেখে অর্থবছর শেষ করতেই অন্তর্বর্তী সরকারের এমন কৌশল। ছোট আকারের এডিপির প্রশংসা করলেও অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন এতে চ্যালেঞ্জ থাকবে বিনিয়োগ এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ব্যয় সংকোচন নীতির পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া কম গুরুত্বের প্রকল্পে অর্থ বরাদ্দ কাটছাট করে 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার, যা শেষ হতে যাওয়া অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। দেশের উন্নয়ন এবং অর্থনীতির গতি ধরে রাখতে 154টি প্রকল্প নেওয়া হয়েছে ঘোষিত এডিপিতে। অগ্রাধিকার পেয়েছে পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি সহ 5টি খাত। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারের ব্যয় সংকোচন নীতি ইতিবাচক। এডিপিতে প্রকল্প বাস্তবায়নের মনিটরিং জোরদার করতে হবে। সেটি না করা গেলে আগের মতোই অপচয়ের বৃত্তে আটকে থাকবে উন্নয়ন। একটু আকারে কম হলেও সেটা যদি সঠিক সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতি। মানে উন্নয়নটাই তো হচ্ছে আমাদের মূল কথা, যে আমরা অবকাঠামো করব, সেই অবকাঠামোর মাধ্যমে কর্মসংস্থান হবে, বিনিয়োগ আসবে। তো এখন আমাদের একটা বড় সমস্যা এখনও রয়ে গেছে, সেটা হলো যে আমরা কিন্তু সারা বছর ধরে প্রকল্প বাস্তবায়ন করতে পারি না। পরে গিয়ে দেখা যায় কি যে লাস্ট কোয়ার্টারে একেবারে চাপ পড়ে যায়। এফোর্ট দিতে হবে এমনভাবে যাতে করে এই যে এটা আমাদের পুরো এডিপি ঘিরে যেটা দুর্নীতি, অপচয়, দুষ্ট চক্র তৈরি হয়েছে, তো সেটাকে যাতে ভাঙা যায়। এখন ওরা সক্রিয় আছে। গ্রোথের তো মূল চালিকা শক্তি ইনভেস্টমেন্ট। পাবলিক ইনভেস্টমেন্ট যদি কমে যায়, তাহলে ওটা কি প্রাইভেট ইনভেস্টমেন্ট দিয়ে কম্পেনসেটেড হবে? সেটা হবে না। এই কারণে যে ব্যাঙ্কগুলো থেকে লোন নিচ্ছে, এই ছোট পাবলিক ইনভেস্টমেন্ট করতে গিয়েই গভর্নমেন্ট হিমশিম খেয়ে যাচ্ছে। এই ছোট এডিপির টাকাই তারা ফিনান্স করতে পারছে না। এটার আবার একটা বড় কারণ হলো
রাজস্ব ব্যর্থতা। চারিদিকের চাপে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজারের মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। সেখানে বিশেষ কয়েকটা ফুটপ্রিন্ট রাখতে পারলেই সবচেয়ে ভালো হতো। তাদের মতে ঘোষিত এডিবিতে ব্যালেন্স অফ পেমেন্টে ভারসাম্য রক্ষা পেলেও চ্যালেঞ্জ থাকবে বিনিয়োগ ও বেসরকারি খাত বিকাশে। যদি রাজনীতি অস্থির হয়ে যায় তাহলে বিনিয়োগ পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এবং তখন আনএমপ্লয়মেন্ট এবং পভার্টি প্রবলেম আরও বেড়ে যাবে এবং তখন কিন্তু ইকোনমিক ডিসকন্টেন্ট বেড়ে যাবে। খালি মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতিও আর আটকে রাখা যাবে না। এই গভর্নমেন্টের থিংকটা হলো টাইম হোরাইজন 1 বছর, মানে 1 বছরের দিগন্তের মধ্যে আমি দেখছি। তাতে আমার প্রধান কাজ হলো জিনিসপত্রের দাম কিছুতেই যাতে না বাড়ে, আর প্রবৃদ্ধি বা বেকারত্ব এটা তো সহজে মানুষ চোখে পড়বে না, টেরও পাবে না। সুতরাং আমি দেখাবো যে আমার জিনিসপত্রের দাম ঠিক আছে, কিন্তু এটা খুব মানে সংকীর্ণ স্বার্থভিত্তিক একটা উদ্যোগ হলো। এডিপির আকার ছোট হওয়ার কারণে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সরকারি বেসরকারি বিনিয়োগের মধ্যে একটা সম্পর্ক থাকে, মানে সরকারি বিনিয়োগ যখন হয় তখন বেসরকারি বিনিয়োগ সেদিকে যায়। তো এখন আমাদের দেশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু অনেকটাই হতাশাজনক। এখন গ্যাস পাচ্ছে না, শিল্প কারখানাগুলো থেকে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কারখানা কিন্তু কম প্রতিষ্ঠিত হচ্ছে, তো অনেক শ্রমিক বেকার হচ্ছে এবং একই সঙ্গে যে লোকাল ইন্ডাস্ট্রিয়াল বেস সেটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, আর বিদেশিরাও আসছে না সেভাবে। এই যে চিন্তাগুলো মানে সেগুলোই কিন্তু আমাদের জন্য একটা বড় রকমের দুশ্চিন্তার বিষয়। প্রস্তাবিত এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,44,000 কোটি টাকা। অন্যদিকে চলতি অর্থ বছরের তুলনায় বৈদেশিক সাহায্যের পরিমাণ 14,000 কোটি টাকা কমিয়ে 86,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা রাজনীতিতে পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো দরকার নেই। বিকেলে চট্টগ্রামের চকবাজার মোড়ে পথসভায় তিনি এসব মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, নেতারা নির্বাচিত হয়ে গরিবের সম্পদ লুট করেন, নির্বাচনে ভোটাররা ভোট বিক্রি করে দেয়, তাই সবার উচিত যোগ্য ভোটার হওয়া। পরিবার থেকেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। বলেন, বাবার আয় নিয়ে প্রশ্ন করার মতো সৎ সাহস থাকতে হবে। পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ অন্যান্যরা। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমার পরিবার থেকে। আমার দুর্নীতি বিরোধী অভিযান আমার প্রথমে প্রশ্ন করতে হবে আমার বাবার ইনকাম স্বচ্ছতা। আমার বাবার ইনকামের স্বচ্ছতাকে যদি আমার প্রশ্ন করার সৎ সাহস থাকে, তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারবো। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউর শীর্ষ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানান, গেল অর্থ বছরে 17 সংস্থার রিপোর্টের ভিত্তিতে 17,345টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 23% বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। সবার আগে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনা হবে, পরে সেসব ব্যাংক পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা জানান গভর্নর। তামাকজাত দ্রব্যের ওপর কর প্রস্তাব এবং যৌক্তিক প্রত্যাশায় প্রাক বাজেট আলোচনা বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীতে। জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনটির আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি, WBB ট্রাস্ট এবং অর্থনৈতিক গবেষণা ব্যুরো। বক্তারা বলেন, দেশে তামাকজাত পণ্যের মূল্যের উপর অ্যাড ভ্যালুরেম পদ্ধতিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়, যা অত্যন্ত জটিল এবং ত্রুটিপূর্ণ। কর প্রশাসনে রয়েছে ব্যাপক দুর্বলতা, কর ফাঁকির সুযোগ তৈরি করে দেয় কোম্পানিগুলোকে। ফলে তামাকজাত দ্রব্যের দাম বাড়লেও তামাক ব্যবহারকারী সংখ্যা যেমন কমছে না, তেমনি উল্লেখযোগ্য হারে বাড়ছে না সরকারি রাজস্ব আয়। সকল তামাকজাত পণ্যের ওপর সুনির্দিষ্ট সম্পূরক ব্যবস্থা প্রণয়ন, ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের জন্য ব্যান্ড রোল এবং ডিজিটাল ট্যাক্স ট্র্যাকিং সিস্টেম চালু করা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র নেতাদের নিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার শীর্ষক কর্মশালা হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিদ। কর্মশালায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, ছাত্র রাজনীতির ভূমিকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ঈদ যাত্রার স্বস্তিদায়ক করতে ঈদের ছুটি বিনাশের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদুল আজহায় কোনো সমীক্ষা ছাড়াই সরকারের পক্ষ থেকে 10 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন। বিষয়টি সড়ক পরিবহন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের জানানো হলে তেমন কোনো সাড়া পাননি বলে জানান তিনি। গৃহকাজে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষায় দ্রুত সুনির্দিষ্ট আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা শিশুশ্রম বন্ধ করে শিশুদের মানবিক মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান। রাজধানীর সিরডাপে এ বিষয়ক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শরফুদ্দিন খান। সভাপতিত্ব করেন এএসডি নির্বাহী পরিচালক MA করিম। শ্রম মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম, আইন কমিশনের গবেষণা কর্মকর্তা মনিরা সুলতানা ও অ্যাডভোকেট সালমা আলী আলোচনায় অংশ নেন। বন্দর ও দেশীয় বাণিজ্য সংকট, দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্যমত্য শীর্ষক আলোচনা সভা করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলরুমে এই আয়োজনে সংগঠনটির নেতারা বলেন, জনগণের সম্মতি না নিয়ে রাখাইন করিডোর কিংবা মানবিক চ্যানেল দিতে পারে না অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সহায়তা সংকোচনের ফলে বাংলাদেশে চাকরি হারানো উন্নয়ন কর্মীদের জাতীয় অর্থনীতিতে পুনঃসংযোজনের দাবিতে প্রেস কনফারেন্স করেছে অ্যাসোসিয়েশন অব আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আয়োজনে সংস্থাটি জানায়, বাংলাদেশে USAIDর 59টি প্রকল্পের মধ্যে 55টি বন্ধ হয়ে গেছে। এতে দেশ প্রায় $844 মিলিয়ন উন্নয়ন সহায়তা হারিয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় 50,000-এর বেশি উন্নয়ন কর্মী। আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন 3টি ডিপোজিট প্রোডাক্ট উদ্বোধন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, মোহাম্মদ হোসেন SM আবু জাফর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নীলফামারী পৌরসভাকে ব্লু সিটিতে পরিণত করতে মতবিনিময় সভা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সেনাবাহিনীর 3 ঘন্টার অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেফতার, ঢাকায় ধরা পড়েছে তাদের 2 সহযোগীও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ছাড়া সরকারকে সহযোগিতা সম্ভব নয় বলেছে বিএনপি। ইশরাক হোসেনের শপথে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। 4 দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা। $1 বিলিয়ন সহায়তার প্রত্যাশা, 1 লাখ বাংলাদেশিকে দেশটিতে পাঠানোর পরিকল্পনা। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা ATM আজহার। মুক্তির আদেশ পাঠানো হয়েছে কাশিমপুরে। ন্যায় বিচার পেয়েছেন বলেন ডাক্তার শফিকুর রহমান। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত, আলাপ আলোচনায় সমাধানের আশা ঐক্য ফোরামের। মন্ত্রিপরিষদকে অবহিত করার আশ্বাস ভূমি সচিবের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।